যাব। তো ক্লাউড স্পেস বাড়ানো যায় না? বাড়ানো যায়, সেটার জন্য আবার মনে হয় আলাদা পে করা লাগে নাকি, আমি অত ভালো জানি না। তো যাই হোক, এখন আমরা কথা বলতে পারবো না, সেই অলরেডি রেকর্ড শুরু হচ্ছে। আচ্ছা, জেনেটিক কোড, আর কথা না বলি, হ্যাঁ, জেনেটিক কোড, এটা নিয়ে বেশ কিছু ধারণা তোমাদের অলরেডি তৈরি হয়ে গেছে। কিরকম? জেনেটিক কোড জিনিসটা হচ্ছে তোমার এই যে ধরো এটা একটা তোমরা এই যে একজন দুজন করে আস্তে আস্তে আসতে থাকো, এই অশান্তি তো আমার সহ্য হয়। আমি এখনো অটো অ্যাডমিটটা পারি না, আর তোমরা খালি আসতে থাকো আর আমার খালি অ্যাডমিট করা লাগে। এই যে ধরো ডিএনএ, মনোযোগ দিয়ে দেখা যায় ছায়াটা কি ডিস্টার্ব বেশি করে না, দেখা যায় ডিস্টার্ব করে। আর মোটামুটি একটা জিনিস লিখে তারপর হাতটা একটু সরাইয়ে যেন পরিষ্কার বোঝা যায়। না, এটা ওই এর আগে তো করতো না, আজকে কেন এত করে? দেখা তো যায়। আর আপনার হাতের ছায়াটাও পড়ে স্যার। এখন 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 তো ছায়া নাই। এখন ছায়া নাই স্যার, কিন্তু আপনি হাতের ছায়া আনেন সামনে ছায়া। হ্যাঁ, হাতের ছায়া পড়ে। ছাড়াও ছায়া পড়বে, কারণ আমার লাইটটা হচ্ছে ওই পিছনে, এটা আমি ওমিট করতে পারবো না। আচ্ছা দেখি লাইট, না ওমিট করতে পারবো না, তার আমার ওই স্যার সমস্যা নাই স্যার, অত সমস্যা হয় না। সমস্যা বড় করে দেখা যাবে না, কারণ আমি যে টেবিলে পড়ি এখানে ওইভাবে মোবাইলটাকে রাখার জন্য একটা সেটিং করে নিয়েছি। আমি অন্য জায়গায় গেলে আবার সেই সেটিংটা করতে পারবো না। একটু মানে ওইটাকে ইয়ে ওভারলুক করো। তো এই যে ডিএনএ, দুইটা সুতা, তাই না? দুইটা সুতার ভিতরে প্রত্যেকটা সুতায় অনেকগুলো নিউক্লিওটাইড থাকে। এগুলো পুরাতন কথা। প্রত্যেক নিউক্লিওটাইডকে আমরা বেস, প্রত্যেকটা নিউক্লিওটাইডের মধ্যেই তো বেস আছে, যে কারণে নিউক্লিওটাইড গুলো যে রীতিতে সাজানো থাকে ওটাকে আমরা বেস সিকোয়েন্স বলি। বেস সিকোয়েন্স বলি। কি অশান্তি জানো, খালি অ্যাডমিট অ্যাডমিট অ্যাডমিট। আচ্ছা, গুয়ানিন, সাইটোসিন, সাইটোসিন, গুয়ানিন, এগুলো হচ্ছে বেস সিকোয়েন্স, ঠিক আছে। আমরা কিন্তু জেনেছি, আমি আর সহ্য করতে পারতেছি না, খালি জয়েনিং। কি করবো আমি, জয়েনিং দিতে থাকবো খালি, ওয়েটিং, দে শুড বি ওয়েট। আচ্ছা খেয়াল করো, এই যে ডিএনএটা, এই ডিএনএটাকেই কিন্তু ট্রান্সক্রাইব করে আমরা একটা মেসেঞ্জার আরএনএ তৈরি করতে দেখেছি ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে। দেখেছি কিনা বলো? ডিএনএ এর ভিতরে যে সুতাটা 3 to 5, ওই সুতাটাই ট্রান্সক্রাইব হয়ে একটা মেসেঞ্জার আরএনএ তৈরি হয়, তাই না? মেসেঞ্জার আরএনএ যেটা তৈরি হবে, ডিএনএ এর ভিতরে যে সুতাটা আছে 3 to 5, ওই সুতাটাই ট্রান্সক্রাইব হয়ে 5 to 3 একটা মেসেঞ্জার আরএনএ তৈরি হয়। কিভাবে হয়? 3 to 5 সুতাটার ভিতরে যে বেস সিকোয়েন্স থাকে, ওর মধ্যে তার বিপরীত বেস আসে। এখানে অ্যাডেনিন থাকলে এটা মেসেঞ্জার আরএনএ, তো আরএনএ এর মধ্যে থাইমিন থাকবে না, ইউরাসিল আসবে। হ্যাঁ, অ্যাডেনিন থাকলে আসবে ইউরাসিল। গুয়ানিন থাকলে, এখানে গুয়ানিন ছিল 3 to 5 সুতার মধ্যে, তাই এখানে আসবে সাইটোসিন। সাইটোসিন থাকলে গুয়ানিন, গুয়ানিন থাকলে সাইটোসিন, সাইটোসিন থাকলে গুয়ানিন। এইটাই আমরা তৈরি করলাম একটা মেসেঞ্জার আরএনএ, এমআরএনএ। এই মেসেঞ্জার আরএনএ এর ভিতরে তিনটা করে বেস বা তিনটা করে নিউক্লিওটাইড যখন পাশাপাশি থাকে, আর তারা যখন একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, তখনই তো তাকে আমরা বলি কোডন। তখনই আমরা তাকে বলি কোডন। এই মেসেঞ্জার আরএনএটা যখন রাইবোজোমের মধ্যে গিয়ে ঢোকে, হ্যাঁ, মেসেঞ্জার আরএনএটা রাইবোজোমের মধ্যে ঢোকে, তখন রাইবোজোম তার কোডনগুলো পড়তে থাকে, কোডনগুলো পড়তে থাকে। যখন কোডনগুলো পড়ে, তখন বিপরীত অ্যান্টিকোডন যুক্ত টিআরএনএ ঢোকে, বিপরীত অ্যান্টিকোডন যুক্ত টিআরএনএ ঢোকে রাইবোজোমের ভিতরে। তারপরে টিআরএনএটা এদিক দিয়ে বের হয়ে যায়, হ্যাঁ, টিআরএনএটা এদিক দিয়ে বের হয়ে যায়, অ্যামাইনো অ্যাসিডটাকে রেখে যায়। তারপরে কি হয় আমরা জানি, অ্যামাইনো অ্যাসিড গুলো একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, এরকম জোড়া লাগে। খালি টিআরএনএটা বের হয়ে যায়, অ্যামাইনো অ্যাসিড গুলোকে রেখে যায়। এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো জোড়া লেগে তৈরি হয় এক প্রোটিন, এই মনে করো সেই অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড বা প্রোটিন। তাহলে এই যে পলিপেপটাইড বা প্রোটিন, এটাই কিন্তু একটা এনজাইম। এই এনজাইমটা এই রাইবোজোমের ভেতর থেকে বের হয়ে কোষের ভিতরে বিভিন্ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। কোষের ভিতরে যে কোনো বিক্রিয়া হতে গেলে এই এনজাইমের সাহায্য নিয়ে হতে হবে, এনজাইম ছাড়া কোনো বিক্রিয়া হতে পারবে না। তো যে কারণে কোষের যত বৈশিষ্ট্য এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর এনজাইমটা আসলো কোত্থেকে? এই মেসেঞ্জার আরএনএ এর ভিতরে যে কোডন ছিল, সেটা পরেই কিন্তু এই মেসেঞ্জার আরএনএ থেকেই এই ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে এই এনজাইমটা বা প্রোটিন তৈরি হলো। এখন কোডন আসলে তাহলে কি? কোডন হচ্ছে মেসেঞ্জার আরএনএ এর মধ্যে রয়েছে এমন তিনটা নাইট্রোজেন যুক্ত ক্ষার যারা পাশাপাশি থাকে, এবং ওই তিনটা নাইট্রোজেন যুক্ত ক্ষার একটা গোপন অর্থ বহন করে, গোপন একটা সংকেত বহন করে। কি সংকেত?
ওই সংকেত যখন রাইবোজোম পড়ে তখন রাইবোজোম কি করে, ওই সংকেত অনুযায়ী তার বিপরীত অ্যান্টিকোডন যুক্ত টিআরএনএটাকে ওর মধ্যে ঢুকতে বাধ্য করে, এবং ওই টিআরএনএটা ঢোকার সময় তার জন্য যে অ্যামাইনো অ্যাসিড বরাদ্দ আছে তাকে নিয়ে ঢোকে। এই জন্যই তোমার জেনেটিক কোড বা কোডন, অনেকগুলো কোডন দিয়ে তৈরি হয় একটা কোড। যেমন 3টা বেস পাশাপাশি থাকলে এটা একটা কোডন, আবার এই 3টা বেস পাশাপাশি থাকলে সেটা কোডন, আবার এই 3টা বেস পাশাপাশি থাকলে সেটা একটা কোডন। এই কোডন গুলোকে একসাথে বলা হয় কোড। জেনেটিক কোড আসলে মেসেঞ্জারের মধ্যে থাকে, কারণ মেসেঞ্জার আরএনএটা কি কোডটাকে, গোপন সংকেতটাকে এই রাইবোজোম পড়ে এবং সেই অনুযায়ী প্রোটিন তৈরি করে। এই কারণে জেনেটিক কোডের সংজ্ঞাটা হচ্ছে এরকম, জেনেটিক কোড হচ্ছে এমন 3টা নাইট্রোজেন যুক্ত ক্ষার যারা মেসেঞ্জার আরএনএর মধ্যে পাশাপাশি থাকে এবং তারা একটা গোপন অর্থ বহন করে বা সংকেত বহন করে। ওই সংকেতটা যখন রাইবোজোম পড়ে বা পাঠ করে বা ট্রান্সলেট করে, তখন ওই সংকেত অনুযায়ী একটা নির্দিষ্ট ট্রান্সফার আরএনএ যার সাথে এই সংকেতের ম্যাচ করবে, এটা যদি কোডন হয় তার বিপরীত অ্যান্টিকোডন যুক্ত টিআরএনএ, এইউজি হলে ইউএসি, এই অ্যান্টিকোডন যুক্ত টিআরএনএটা ঢুকবে। হ্যাঁ, এটা তো আমরা জানি। যদি এখানে জিসিসি কোডন থাকতো তাহলে সিজিজি, এই কোডন যুক্ত অ্যান্টিকোডন যুক্ত টিআরএনএ ঢুকবে। কোনটা কোডন হলে কোনটা অ্যান্টিকোডন হবে এটা তো তোমরা জানো, বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে তোমার জেনেটিক কোড। পাশাপাশি বিদ্যমান 3টা নিউক্লিওটাইড একটা নির্দিষ্ট গোপন সংকেত বহন করে এবং ওই সংকেতটা পাঠ করার মাত্র রাইবোজোমের ভেতরে একটা নির্দিষ্ট ট্রান্সফার আরএনএ একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড নিয়ে প্রবেশ করে। ওই 3টা পাশাপাশি বিদ্যমান নিউক্লিওটাইডের নাম হচ্ছে জেনেটিক কোড। কোডন গুলোকে বলা হয়, এটা একটা কোডন, কোডন গুলোকে একসাথে বলা হয় কোড। এখন দেখো তোমার নোটে কি বলছে। এখন এই কোডের কি কি বৈশিষ্ট্য আছে সেটা তোমার নোটে বলছে। আমি একটু তোমার নোটটা ওপেন করি, এই পেজটা তোমরা নিজেরাও ওপেন করো, দেখো জেনেটিক কোডের কি কি ক্যারেক্টার বলছে। এই যে দেখো, কোডনের সংজ্ঞা কিন্তু এইমাত্র আমি যেটা বললাম সেটা এখানে আছে। ডিএনএ এর বেস সিকোয়েন্স অনুযায়ী সৃষ্ট মেসেঞ্জার আরএনএ অণুর যে 3টি পাশাপাশি অবস্থিত নিউক্লিওটাইড প্রোটিন তৈরির সময় নির্দিষ্ট ট্রান্সফার আরএনএ কে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড নিয়ে রাইবোজোমে প্রবেশের সংকেত বা নির্দেশ দান করে তাকে কোডন বলে। তাকে বলে হয় কোডন। অসংখ্য কোডনের সমষ্টিকে কোড বলে। এই যে কোডের সংজ্ঞা দিয়েছে, এটা কেউ বোঝো নাই? যদি এমন থাকো তাহলে কথা বলো। সোজা ভাষায় বলতে গেলে ডিএনএ থেকে তৈরি হওয়া মেসেঞ্জার আরএনএর মধ্যে যে 3টা নিউক্লিওটাইড পাশাপাশি থেকে এমন একটা সংকেত তৈরি করে যে রাইবোজোম যখন ওই সংকেতটা পড়ে তখন একটা নির্দিষ্ট ট্রান্সফার আরএনএ একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড ওই রাইবোজোমের মধ্যে ঢুকতে বাধ্য হয়। তাহলে ওই 3টা পাশাপাশি অবস্থিত নিউক্লিওটাইড আমরা বলবো কোডন। এমআরএনএ এর ভিতরে এরকম অনেকগুলো কোডন থাকে, সব কোডনকে একসাথে বলা হয় জেনেটিক কোড। এই সংজ্ঞাটা বোঝো না এমন কেউ থাকলে নক করো, আওয়াজ দাও। বলো প্লিজ, বলো, কথা বলো, কথা বলো, সময় কম। জেনেটিক কোডের সংজ্ঞা বোঝো নাই? আবার একটু বলবো না? তুমি মনে হয় আগের ক্লাস মিস করছো। এটা একটা এমআরএনএ। এমআরএনএ এর মধ্যে এরকম ভাবে কোডন গুলো থাকে, এরকম নাইট্রোজেন যুক্ত ক্ষারগুলোকে আমরা কোডন বলবো। মনে করো এ ইউ জি, সি জি জি, ইউ ইউ এ, এগুলোই হচ্ছে নাইট্রোজেন যুক্ত ক্ষার। এই 3টা নাইট্রোজেন যুক্ত ক্ষারকে আমরা বলবো কোডন। এই 3টাকে বলবো আবার কোডন। আবার এখানে যদি আরেকটা লিখতাম, এই 3টাকে আমরা বলবো কোডন। 3টা নাইট্রোজেন যুক্ত ক্ষার একসাথে, এই 3টা নাইট্রোজেন যুক্ত ক্ষার অথবা এই 3টা নাইট্রোজেন যুক্ত ক্ষার অথবা এই 3টা নাইট্রোজেন যুক্ত ক্ষার পাশাপাশি অবস্থানে যদি এমন একটা গোপন সংকেত বহন করে যে রাইবোজোম যখন ওই গোপন সংকেতটা পড়ে, রাইবোজোম যখন ওই গোপন সংকেতটা পড়ে তখন রাইবোজোমের মধ্যে একটা নির্দিষ্ট ট্রান্সফার আরএনএ ঢুকতে বাধ্য হয় এবং ওই ট্রান্সফার আরএনএ একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে ঢুকতে বাধ্য হয়। তাহলে ওই 3টা নাইট্রোজেন যুক্ত ক্ষারকে আমরা বলবো কোডন। মেসেঞ্জার আরএনএ এর মধ্যে এমন 3টা নাইট্রোজেন যুক্ত ক্ষার যারা পাশাপাশি থেকে এমন একটা সংকেত বহন করে, রাইবোজোম যখন সংকেতটা পড়ে তখন রাইবোজোমের মধ্যে একটা নির্দিষ্ট ট্রান্সফার আরএনএ একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে ঢুকতে বাধ্য হয়। তাহলে ওই 3টা নাইট্রোজেন যুক্ত ক্ষার যারা একটা গোপন সংকেত বহন করছিল, সেই 3টা নাইট্রোজেন যুক্ত ক্ষারকে আমরা বলবো কোডন। বুঝছো কিনা বলো? বুঝছি স্যার। না বুঝলে বলো, আল্লাহর রাস্তে বলো। না, বুঝছি স্যার। আচ্ছা, এখন এই কোডনের বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি কি দেখো। 1 নাম্বার বৈশিষ্ট্য, কোডন সবসময় হবে ট্রিপলেট, অর্থাৎ 3টা ক্ষার পাশাপাশি থাকতে হবে। কোড লিখছেন, কোডন হবে না? ওই কোড
কোডন আর কোড কাছাকাছি, অনেকগুলো নিয়েই কোড তৈরি হয়। কোডনের বৈশিষ্ট্যই কোড বহন করে, অনেকগুলো কোডনকে একসাথে বলে কোড। তাই তো, বুঝতে পারছো বিষয়টা? কোড মানে গোপন সংকেত, কোডনের সমষ্টিকে বলে কোড। আচ্ছা, এখন এই কোডন যা বৈশিষ্ট্য, কোডেরও তাই বৈশিষ্ট্য, এই জন্য কোড কথাটা বললেও ঠিক আছে, কোডন বললেও ঠিক আছে। কোডন বা কোড হবে সবসময় ট্রিপলেট, অর্থাৎ 3টা নাইট্রোজেন যুক্ত ক্ষার দিয়ে তৈরি হবে। 2টাও দিয়ে না, 4টাও দিয়ে না, 6টাও দিয়ে না। কয়টা? 3টা। 3টা। আরেকটা বিষয় আছে, একটা কোডন কখনো আরেকটা কোডনকে ওভারল্যাপ করবে, সেটা কি রকম? ওভারল্যাপটা জিনিসটা কি? ধরো এটা একটা লাঠি, আমি যদি আরেকটা লাঠি এখানে রাখি, তাহলে কি হয়েছে দেখো, এই অংশটুকু একটা লাঠি আরেকটা লাঠিকে ওভারল্যাপ করেছে, এই জায়গাটাকে বলা হয় ওভারল্যাপ। একজন আরেকজনের উপরে অতিক্রম করে, এটাকে বলে ওভারল্যাপ। কোডনের ক্ষেত্রে কখনো এরকমটা হবে না। সেটার মানেটা, ধরো এটা একটা মেসেঞ্জার আরএনএ, তার মধ্যে কোডন আছে এরকম UUG GCC। এখন খেয়াল করো, মন দিয়ে খেয়াল করো, এটা মনে করো একটা কোডন, আর এটা মনে করো একটা কোডন। এই জি, এই বাম পাশের কোডনের অংশ, সে কখনোই ডান পাশের কোডনের মধ্যে ঢুকতে পারবে না, ডান পাশের কোডনের মধ্যে সে অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে না। আবার এই জি, সে ডান পাশের কোডনের একটা পার্ট, এই কোডনের পার্ট হচ্ছে এই জি। সুতরাং ওই জি কখনো এই পেছনের কোডনের পার্ট বলে বিবেচিত হবে না। প্রত্যেকটা কোডন ইন্ডিভিজুয়াল, একটা কোডন কখনো আরেকটা কোডনের গায়ের মধ্যে গিয়ে ঢুকবে না। কথাটার মানে বুঝছো না বোঝো? বুঝছি স্যার। এই জন্য এটাকে বলা হয় কোডন কখনো ওভারল্যাপ করবে না। ওভারল্যাপ করবে না কেন বলেছে বুঝতে পেরেছো? এক কোডনের একটা লেটার বা একটা নিউক্লিওটাইড আরেকটা কোডনের ভেতরে যে ওর বলে বিবেচিত হবে তা না, যারটা যে কোডনের যা তার, আর একজনেরটার সাথে আরেকজন কেউ কখনো শেয়ার করতে পারবে না। কথা বুঝাতে পারছি না পারিনি? জি স্যার। বুঝছি। 3 নাম্বার পয়েন্ট, কোডন হচ্ছে সার্বজনীন। এর একটা গুরুত্বপূর্ণ মানে আছে। তোমরা তো দেখলা একটা কোডনের যে চার্ট দিয়েছিলাম আমি, 64টা কোডন আর 20টা অ্যামাইনো অ্যাসিড, তার যে একটা চার্ট দিয়েছিলাম সেটা তোমরা দেখছিলা? জি স্যার দেখছি। আচ্ছা, সবাই যদি দেখে থাকো খুব ভালো। এখন সব কোডন তো আর আমার মনে নাই, একটা কোডনের কথা আমি উদাহরণ হিসেবে বলি। স্টার্ট কোডন AUG, এটা কি স্টার্ট কোডন? এই স্টার্ট কোডনটা যখন রাইবোজোম পড়ে, তখন যে ট্রান্সফার আরএনএটা ঢোকে, সেই ট্রান্সফার আরএনএটার এন্টিকোডন কি থাকবে? A এর বিপরীতে ইউ, এর বিপরীতে এ, আর জি এর বিপরীতে সি। এটা তো তোমরা জানো নাকি? কোডন যদি ওরকম হয় তাহলে এন্টিকোডন কি হবে সেটা কি জানো নাকি জানো না? এ হলে ইউ আসবে, ইউ হলে এ আসবে, জি হলে সি হবে। আর এই টিআরএনএটা যে ঢুকলো এইমাত্র, সে সব সময় যে অ্যামাইনো অ্যাসিডটাকে নিয়ে ঢুকবে, সেই অ্যামাইনো অ্যাসিডের নাম মিথিওনাইন। এটাও তো তোমরা জানো। সবার প্রথম যে অ্যামাইনো অ্যাসিডটা ঢুকবে সেটার নাম মিথিওনাইন। এই জিনিসটা ইউনিভার্সাল। ইউনিভার্সাল কেমন জানো? ইন্দুরের মধ্যেও যদি এই কোডনটা পাঠায়, ইন্দুরের মধ্যে যে প্রোটিনটা তৈরি হবে তার ক্ষেত্রেও অ্যামাইনো অ্যাসিড ঢুকবে মিথিওনাইন। বান্দরের মধ্যেও তা, মানুষের মধ্যেও তা, সকল জীবের ক্ষেত্রে এই কোডন যখন পাঠ হবে, এই টিআরএনএ ঢুকবে, এই টিআরএনএ অবশ্যই ওই অ্যামাইনো অ্যাসিড ওইটাকেই নিয়ে যাবে, অন্য কাউকে নিয়ে যাবে। অর্থাৎ ওই যে কোডনের চার্ট দিয়েছো, যে কোডনের সাথে যে অ্যামাইনো অ্যাসিড বরাদ্দ করা আছে, এটা ইউনিভার্সাল, সমস্ত জীবের জন্য সমান, একই রকম। এমন না যে বান্দরের ক্ষেত্রে ইউজি কোডন করলে এটা হবে, কিন্তু ইন্দুরের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে অন্যরকম হবে, তা হবে না। বুঝছো না? নাই, কোডন ইজ ইউনিভার্সাল। জি স্যার। সার্বজনীন মানে ইউনিভার্সাল, কথাটার মানে বুঝছো? বুঝছো কিনা? 4 নাম্বার পয়েন্ট বুঝছো কিনা? না 4 নাম্বার না, 3 নাম্বার বুঝছো? এবার 4-এ আসো। দুটি কোডন বা কোড, এখানে দুটি কোডন হওয়া উচিত ছিল, কোডন হলে ভালো হতো, শব্দটা কোড লিখে নাও। দুটি কোডনের মধ্যে অপ্রয়োজনীয় কোনো নিউক্লিওটাইড থাকবে না, অর্থাৎ কোড হবে কন্টিনিউয়াস। মানে কি জানো? ধরো তুমি বললা এরকম মেসেঞ্জার আরএনএটা এরকম আছে, এখন তুমি বললা AUG CGG এরকম তুমি লিখলা। এখন তুমি বললা কি যে স্যার এইখানে জানেন কোডনটা হচ্ছে এরকম, কি রকম? যে এই দুইটা আর এইটা নিয়ে কোডন, এই জিটা হচ্ছে ফাও, এরকম কোনো ব্যাপার হতে পারবে না। কোডন হতে হবে কন্টিনিউয়াস, পাশাপাশি থাকবে। মাঝখানে একদম আনএক্সপেক্টেড কেউ থাকবে, বলবে যে সে কোডনের বাইরে একটু মাঝখানে বসে দেখতেছে কি করে, এরকম ঘটনা চিন্তা করা যাবে না। কোডন হবে কন্টিনিউয়াস, কোডনের মাঝে কোনো গ্যাপ থাকতে পারবে না। বোঝাতে পারছি না পারি নাই? বুঝছি স্যার। কোডনের মাঝে কোনো অপ্রয়োজনীয় নিউক্লিওটাইড থাকতে পারবে না।
এই যে ইউ আছে ফাও, ফাও দিয়ে দিলাম মাঝখানে, না ওসব ফাওটাও কোডনের মধ্যে খাটবে না, কন্টিনিউয়াস হতে হবে, পাশাপাশি থাকতে হবে, তিনটা নিউক্লিওটাইড পাশাপাশি থাকতে হবে, মাঝখানে যে অন্য একজন অপ্রয়োজনীয় থাকবে পারবে না। বুঝছো না বোঝো নাই? এই যে দেখো লিখছে কোড হবে কন্টিনিউয়াস, এখানে কোড না লিখে কোডন লিখলে শব্দটা আরো পারফেক্ট হতো। আচ্ছা ঠিক আছে, এবার আসছে তোমাদের বইতে ওই কোড কথা লিখছে, আসলে কোডনের বৈশিষ্ট্যগুলো এখানে বলা হয়েছে। আচ্ছা 5 নাম্বার কি বলছে জানো? নির্দিষ্ট কোড নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে নিয়ে যাবে সবসময়। এটা তো বলছে যে এ ইউজি যদি কোডন হয়, কোডন যদি হয় এ সরি কোডন যদি হয় এ ইউজি, আরএনএ এর কোডন যদি হয় এ ইউজি, তাহলে অ্যান্টিকোডন টিআরএনএ তে ঢুকবে যেটা সেটা হবে ইউএসি। এই অ্যান্টিকোডন যুক্ত টিআরএনএ যখন ঢুকবে সে মিথিওনাইন ছাড়া অন্য কাউরে নিয়ে যেতে পারবে না। চারপাশে অনেকেই আছে, গ্লাইসিন, অ্যালানিন, লিউসিন, আইসোলিউসিন, সিরিন, মিথিওনাইন অনেকেই তো আছে, কিন্তু এই কোডনটা পড়লে এই টিআরএনএটা যেমন ঢুকতে বাধ্য, এই টিআরএনএটা তার জন্য যে অ্যামাইনো অ্যাসিড বরাদ্দ আছে তাকেই নিয়ে যাবে, অন্য কাউকে নিতে পারবে। বুঝো নাই? নির্দিষ্ট কোড নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে যাবে। আবার আরেকটা কথা বলা হয়েছে, তোমাদের ওই চার্টের কথা মনে করার চেষ্টা করো, চার্ট আমি ডিলিট করে দিয়েছি, তোমরা কোথাও দেখবে এরকম একটা এক্সাম্পল বলছি, ইউজিসি এটা ইকুয়াল টু মনে করো গ্লাইসিন, আবার দেখবা জি না দিলাম, ইউ দিয়ে দিই, আবার হয়তো দেখবা ইউসিসি এটা ইকুয়াল টু গ্লাইসিন, আবার দেখবা ইউএসি এটা ইকুয়াল টু গ্লাইসিন। এরকম আছে না যে তিনটা কোডন আলাদা আলাদা কিন্তু একই অ্যামাইনো অ্যাসিড কি নিয়ে যায়, এরকম আছে নাকি নাই? আছে স্যার, আছে, ওই চার্টের মধ্যে দেখা। কারণ আমি বলেছি অ্যামাইনো অ্যাসিড কে তুমি মনে করো বাচ্চা, ইউনিফর্ম পরা, নীল ইউনিফর্ম পরা বাচ্চা। আমি ওইখানে ওই চার্টের মধ্যে নীল রঙে লেখা ছিল অ্যামাইনো অ্যাসিডের নামগুলো। আর এগুলো তুমি মনে করো চকলেট, তাহলে তোমার চকলেট হচ্ছে 64টা বা 61টা, তিনটা তো হচ্ছে স্টপ কোডন। 61টা বা 60টা চকলেট যদি 20টা অ্যামাইনো অ্যাসিডের বিরুদ্ধে মানে বিপক্ষে বরাদ্দ করতে হয়, 20টা স্টুডেন্টের বিপক্ষে বরাদ্দ করতে হয়, তাহলে একজন স্টুডেন্ট 2, 3, 4টাও চকলেট পেতে পারে, এটা তো স্বাভাবিক। সেই জন্য আমরা দেখছিলাম যে 3টা বা 4টা কোডনও আছে একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য নির্দিষ্ট করা থাকে। এই জন্য একটা কথা বলা হয় যে একই অ্যামাইনো অ্যাসিড একাধিক কোডন বহন করে নিয়ে যেতে পারবে, মানে এই 3টা কোডনের যে কোনোটাই আসলে এই অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিনকে নিয়ে যাবে, কিন্তু এই কোডনটা যে গ্লাইসিনকে নিয়ে যাবে ও গ্লাইসিন ছাড়া অন্য কাউকে নিবে না। সেই জন্য একটা কথা বলা হয় যে একই অ্যামাইনো অ্যাসিডের জন্য একাধিক কোডন বরাদ্দ আসে, কিন্তু একই কোডনের জন্য একাধিক অ্যামাইনো অ্যাসিড কিন্তু বরাদ্দ নাই। অর্থাৎ একটা স্টুডেন্ট মানে একটা অ্যামাইনো অ্যাসিডের বিপক্ষে একাধিক কোডন মানে একাধিক চকলেট আছে, যেহেতু চকলেটের পরিমাণ বেশি। কিন্তু এরকম তো আমরা করবো না, যেহেতু চকলেট বেশি, যে একটা চকলেট দুজনে ভাগ করে দিব, একটা কোডনকে 2টা অ্যামাইনো অ্যাসিডের জন্য বরাদ্দ দিব, এই সুযোগ নাই। এই কথাগুলো এখানে বলা হয়েছে। একই কোড একাধিক অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, একই কোড একাধিক অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, কিন্তু একটি অ্যামাইনো অ্যাসিডকে একাধিক কোড দ্বারা নির্দেশিত করার সুযোগ নাই। বুঝছো কথাটা? মানে বোঝো নাই? চারটা কি মুখস্থ করবো? চার্টটা মুখস্থ করা লাগবে, ওটা একটু জানার জন্য। চার্ট মুখস্থ করলে তুমি বাঁচবা। এটাই তো স্যার ভয় পাই। আমি কি চাই যে তুমি বায়োলজি পড়ে পাগল হও? তোমার কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়া লাগবে না? পরে সব ভুলে যাই। না না, ওটা খালি একবার দেখ। কিন্তু ওই চার্টের সাথে যে এই বৈশিষ্ট্যগুলো বলা হচ্ছে, এইটা কি মুখস্থ করতে পারবে না? এখানে যে কয়টা বৈশিষ্ট্য বললাম, জি স্যার। বৈশিষ্ট্য কয়টা মুখস্থ করতে পারবে না? পারবো। আর এই বৈশিষ্ট্যগুলো তো ওই চার্টের আলোকেই বলতেছি, আমি বানায় বলতেছি না, বানাই আমার লাভ কি? আর এখানে এই 2টা পয়েন্ট যা বলছে সেটা হচ্ছে যে একটা স্টার্ট কোডন হচ্ছে কোনটা, ইউজি, এটা হচ্ছে স্টার্ট কোডন, আর ইউএএ, তারপর হচ্ছে ইউএজি, আর কোনটা ইউজিএ, এই 3টাকে বলা হয় স্টপ কোডন। এই কথাটা বলে দেওয়া হচ্ছে কোনটাকে স্টার্ট কোডন বলে আর কোন 3টাকে স্টপ কোডন বলে। এটা তো তোমরা জানতে হবে, মুখস্থ করতে হবে। আর শেষে কি বলছে, কোন পার্ট সবসময় হবে 5 প্রাইম টু 3 প্রাইম, সেটা কি সবসময় যেটা হবে মেসেঞ্জার আরএনএটা হবে এরকম, এই দিকটা যদি হয় 5 প্রাইম আর এই দিকটা যদি হয় 3 প্রাইম, রাইবোজোমটা ঢুকে সবসময় এই দিকে আগাবে, রাইবোজোম সবসময় এই দিকে আগাবে, অর্থাৎ 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে রাইবোজোমটা আগাবে। এই জন্যই বলা হয়েছে কোডন সবসময় পড়া হবে, এই দেখো নিচে লেখা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম। কথাটার মানে বুঝছো না বোঝো নাই? কোডন সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে পড়তে যাবে,
উল্টা দিকে কখনো যাবে না। কি কথাটার মানে বুঝছো বোঝো নাই? না স্যার 5 প্রাইম দিয়ে প্রবেশ করবে স্যার। হ্যাঁ, রাইবোজোমের মধ্যে ঢুকবে সবসময় 5 প্রাইমটা এরকম। এই ধরো রাইবোজোম, ওই রাইবোজোম মেসেঞ্জার আরএনএটা এসে ঢুকবে, এই ধরো ঢুকলো, এই মেসেঞ্জার আরএনএটা ঢুকলো, সবসময় 5 প্রাইম দিক দিয়ে ঢুকবে। মেসেঞ্জার আরএনএটা ঢুকবে 5 প্রাইম দিক দিয়ে, 3 প্রাইমটা হচ্ছে লেস। আর এরপরে রাইবোজোম সামনের দিকে হাঁটতে থাকবে। রাইবোজোম তার মেসেঞ্জার আরএনএর কোডন করবে 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে। আহারে, অনেকের দেখি লাইন কেটে গেল, কেন এরকম হলো? একটু আগে যতজন ছিল তার 5-6 জনের লাইন কেটে গেছে। আরে স্যার কথাটার মানে একই কোড একাধিক অ্যামাইনো অ্যাসিড এইটা আরেকবার বলতে ভালো হয়। আরেকবার বোঝালে ভালো হয়। সবচেয়ে ভালো হতো যদি আমি ওই চার্টটা একটু নামাই নিয়ে আসতে পারতাম। তোমরা যদি এগ্রি করো আমি চার্টটা নামাই নিয়ে আসবো নাকি? স্যার চার্টটা তো আমার কাছে সেভ করা আছে, একটু ওটা বুঝাইলেই হবে। বুঝাইলে হবে। ওইখানে দেখো তুমি এরকম আছে, মনে করো আমি ফর এক্সাম্পল বললাম এ জি সি, আবার দেখো এ সি সি, এটা কিন্তু হুবহু নাও মিলতে পারে, আমি কিন্তু বোঝানোর জন্য বলছি। আবার দেখবা এ সি ডি, 3টা কোডন এখানে লিখলাম। দেখবা যে এই 3টা কোড সবাই মনে করো সিরিন নামক অ্যামাইনো অ্যাসিডকে বহন করে নিয়ে যায়। তার মানে মেসেঞ্জার আরএনএ এর মধ্যে যদি এই কোডনটা আসে তাও সিরিন নামক অ্যামাইনো অ্যাসিড নিয়ে ট্রান্সফার আরএনএ ঢুকবে। যদি এই অ্যামাইনো কোডনটা পরে রাইবোজোম, তারপরেও সিরিন নিয়ে ঢুকবে। এই কোডনটা যদি পরে রাইবোজোম, তাও এই সিরিন অ্যামাইনো অ্যাসিডটা নিয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে? সিরিন নামক অ্যামাইনো অ্যাসিডের জন্য 3টা কোডন বরাদ্দ। তাহলে কি আমরা বলতে পারি না একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য 3টা কোডন বরাদ্দ আছে? এই কথাটা আমরা বলতে পারি না? পারি না? লেখাটা তো হয়ে গেল যে হ্যাঁ, স্যার লেখাটা তো উল্টো হচ্ছে স্যার। কি উল্টা কি হয়েছে? একই কোড একই কোড একাধিক অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে। 5 নাম্বার আমি পড়ে 5 6 6 হয় না একই স্যার? কোড, হ্যাঁ একই কোড, একাধিক এর না ভুল হচ্ছে তো, অবশ্যই ভুল হচ্ছে। জি স্যার, এটা না না, প্রথমটুকু ভুল হয়েছে কিন্তু পরেরটুকু তো ঠিক আছে। তো লাইনটা আমি একটু দেখি কি লিখছে। একই কোড একাধিক অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে লিখছে নাকি করতে পারে না? লেখো পারে না, লিখলে সব ঠিক হয়ে যাবে। এখানে না কথাটা বসিয়ে দাও, এখানে না কথাটা বসিয়ে দাও, তাহলে সব ঠিক আছে। একই কোড একাধিক অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে না, কিন্তু একটি অ্যামাইনো অ্যাসিড একাধিক কোষ দ্বারা নির্দেশিত হয়। এই নাটা কেটে দাও, লেখাটা উল্টাই হয়েছে। কিন্তু না, এখান থেকে নাটা কেটে এইখানে বসিয়ে দাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। বুঝতে পারছো না পারো নাই? এখানে ওই ম্যানেজ মর্টাল আছে। জি স্যার ক্লিয়ার। ওই হয়তো লিখতেছিলাম তখন আনমাইন্ডফুল ছিলাম, ওটার মধ্যে কিন্তু ওইরকমের রয়ে গেছে। আমি পরে ক্লাসে পরে ওটা ঠিক করে নিব। আমি জানি যে জিনিসটা সেটা কিন্তু ঠিক আছে। আমি তোমাদের যা জানাচ্ছি বলছি এত ক্লাসে সব কিন্তু ঠিক আছে, কিন্তু ওই নোট লেখার সময় আরেকটা জিনিস কি, আমি একটা জিনিস এই শিখলাম। আমি কিন্তু এই যে তোমাদের ব্যাচে শুধুমাত্র এই নোট আগে লিখে গ্রুপে দেওয়া শুরু করেছি, মানে এই অনলাইন ক্লাসেই। আর এর আগে কিন্তু আমি কখনো অনলাইন ক্লাসে নোট মানে ক্লাসে বসে পড়াতাম আর নোট দিতাম। আমি দেখলাম যে আমি ক্লাসে বসে যখন নোট দিতাম ওই নোটটা আমার ভালো হইতো। এবং এখনো সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরকে কিন্তু আমি এরকম আগে নোট করে দেই না, এবং ওরা এটা নিতে চায়ও না। ওরা বলে স্যার আপনি বোঝানোর পরে যে নোট দিয়ে থাকেন, আমি প্রথমে বুঝাই সমস্ত ছবি এঁকে বা ছবি দেখিয়ে বা নেট থেকে নামিয়ে বা বই থেকে যেভাবে যেরকম লাগে বা এঁকে তারপরে বলতে থাকি, আর ওরা লিখতে থাকে। ওরা আমাকে ওইটাই অ্যাপ্রিশিয়েট করে, বলে স্যার আমাদের এটাই ভালো লাগে। হ্যাঁ, তোমাদের ভালো লাগবে কিনা আমি জানি না। এবং আমি দেখলাম আমার লেখা নোটের মধ্যে অনেক মিস্টেক আছে, লেখা নোটের মধ্যে বেশ কিছু মিস্টেক আছে, কারণ এই নোটটা আমি ওই যে লিখেছি এরপরে আমি আর পড়ি নাই। কিন্তু আমি যে নোট দেই স্টুডেন্টদের, ওরা বলি আর লেখে, সেই নোটটা এর চেয়ে অনেক বেশি স্ট্যান্ডার্ড। বুঝতে পারছো? এখন অনলাইনে আমি মানে তোমাদের একটু বেশি এগিয়ে দেওয়ার জন্য আমি এটা করছিলাম যে নোটটা আগে দিয়ে দিলে তাহলে বোঝানোর জন্য সময় বেশি পাবো। কিন্তু ছোটখাটো কিছু ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে, আমি বোঝানোর সময় দেখি আমি বুঝাই, পরে নোটটা পড়তে গেলে দেখি যে 2-1 জায়গায় মিস পেয়ে যাই। তো যাই হোক, এটা তোমরা ওইভাবে কনসিডার করবা। বোঝার জায়গাটা তো ঠিক আছে, পরিষ্কার আছে তো না? এই নাটাকে কেটে এই বসিয়ে দাও, এবং তোমরা নিশ্চয়ই সঠিক বুঝছো বলেই নোটের ভুলটাও ধরতে পারছো। তাহলে আমরা জেনেটিক কোডের বৈশিষ্ট্য নিয়ে কি আর কথা বাড়াবো না? আমাদের কিন্তু খুব ইচ্ছা প্রাণীবিজ্ঞানের 2য় চ্যাপ্টারটা শুরু করার। তার কারণ কি জানো? তোমাদের বন্ধু যারা এর আগের দিন পড়ছে ওরা কিন্তু জেনেটিক্স ওইটা শুরু করে দিয়েছে। তোমরা যদি শুরু না করো তাহলে তোমরা কিন্তু পিছিয়ে পড়বা। আর ওই জেনেটিক অপারেন্স সিস্টেম, এটা নিয়ে কি আর কথা বলা লাগে?
ক্লাস কিন্তু 45 মিনিট হয়ে গেছে, 15 মিনিট আছে। তাহলে ওই চ্যাপ্টারটা নিয়ে কথা বলার আর সময় পাবো না, কিন্তু তাড়াতাড়ি ওখানে যেতে চাই। এই যে জিন অপারেশন সিস্টেম, এটা নিয়ে কি আর কথা বলা লাগবে? এটা আগের দিন কিন্তু বলছিলাম কথা। না স্যার লাগবে না। অর্থাৎ যে আদিকোষী জীব আছে, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, যাদের তখন তাদের জিন থাকে পাশাপাশি অনেকগুলো। আমাদের যেমন একটা জিন একাই সমস্ত কাজ করে ফেলতে পারে, একটা জিনই একটা এনজাইম তৈরি করার জন্য সাফিসিয়েন্ট সব ইনফরমেশন থাকে আমাদের প্রকৃত কোষী জীবের ক্ষেত্রে। কিন্তু আদিকোষী জীবের ক্ষেত্রে একটা জিনের মধ্যে একটা এনজাইম তৈরির সাফিসিয়েন্ট সব ইনফরমেশন লোড করা থাকে না। তাই ওরা করে কি, কয়েকটা জিন মিলে একসাথে একটা এনজাইম তৈরির কাজ করে। তখন যখন অনেকগুলো জিন পাশাপাশি থাকে এবং সবাই মিলে সবগুলো জিন মিলে একসাথে কাজ করে, তখন ওটাকে বলা হয় জিন অপারেটিং সিস্টেম বা অপারেটিং সিস্টেম। এটাই গতকালকে আমি বলার চেষ্টা করেছিলাম। সেক্ষেত্রে বেশ কিছু জিন আছে। একটা হচ্ছে প্রোমোটার জিন, যেটার সাথে আইসা আরএনএ পলিমার এনজাইম লাগে। আর একটা আছে তোমার অপারেটর জিন, যেটা মেইন ইয়েটা অপারেট করে, কিভাবে ট্রান্সক্রিপশনটা হবে। আর একটা হচ্ছে স্ট্রাকচারাল জিন, যেটা থেকে আলটিমেটলি মেসেঞ্জার আরএনএ তৈরি হয়। আর একটা থাকে রেগুলেটর জিন, যে সবার কার্যক্রম রেগুলেট করে, আমাদের ফ্যানের রেগুলেটরের মতো। আবার একটা থাকে রিপ্রেসর জিন। রিপ্রেসর জিনটা এরকম যে সুইচটা অন করতে হলে ওরে সয়ে অন করতে হবে। রিপ্রেসর জিনটা যদি বাইরে থাকে ডিএনএর সাথে, তাহলে সামনের কোনো কাজই হবে না। রিপ্রেসরটাকে সরাইতে হবে, ইনডিউসার দিয়ে রিপ্রেসরটাকে সরালে তখন বাকি জিনগুলো কাজ করা শুরু করে। এই যে বললাম আমি, অপারেটর জিন, রেগুলেটর জিন, রিপ্রেসর জিন, স্ট্রাকচারাল জিন, হ্যাঁ, এই সবগুলো জিনকে একসাথে আমরা বলবো জিন অপারেটন মডেল বা জিন অপারেটিং সিস্টেম। আশা করি বুঝতে পেরেছো নাকি? বলো। হ্যাঁ বলো। জি স্যার। সবশেষে 1 মিনিট একটা কথা বলে এই চ্যাপ্টারের আমরা সমাপ্তি টানবো। আমরা অনেক দিন ধরে উদ্ভিদ বিজ্ঞান প্রথম অধ্যায় পেয়েছিলাম, অনেকে বিরক্ত হয়ে গেছে, কিন্তু আসলে কোনো উপায় ছিল না, এসেভ করে যেতে পারতাম না, তাহলে আমাদের জায়গাটা তো অনেক গ্যাপ থেকে যেত। তোমরাও ওইটা পড়ে দেখবা যে চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়, অনেক কিছু আছে। আচ্ছা যাই হোক, এখন আমি টোটাল একটা সামারি বলি এই চ্যাপ্টারে যা পেয়েছি, বর্ণে ফার্স্ট চ্যাপ্টারে সবার প্রথম তুমি একটা কোষের ছবি এঁকেছো, সত্যি কিনা বলো? একদম প্রথমে এই চ্যাপ্টারে সেখানে কোষের মধ্যে কি থাকে সেই জায়গাগুলো সব আমরা দেখার চেষ্টা করেছি। একদম কোষ প্রাচীর, তারপরে কোষ মেমব্রেন, তারপর সাইটোপ্লাজম, তারপর কোষের বিভিন্ন অঙ্গ। তারপরে আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট ডিটেইলস করা শুরু করেছি। কিভাবে কোষ প্রাচীরের গঠন করেছি, তাই মনে আছে কিনা? ওই যে সেলুলোজ অনুসূত্র, মাইসেলি, মাইক্রোফাইব্রিল, যারা পড়েছো তারা জানো, পরে আসছো তারা পাও নাই। তারপরে আমরা মেমব্রেন পড়েছি, ফ্লুইড মডেল। তারপরে আমরা করেছি কি, সাইটোপ্লাজম পড়েছি, সাইটোপ্লাজম ওই যে অর্ধতরল জেলির মতো পদার্থ, সেটার গঠন, তার সাইক্লোসিস ইত্যাদি সব পড়ছি। তারপরে আমরা করেছি কি, কোষ অঙ্গাণু শুরু করেছি। সবার আগে পড়েছি রাইবোজোম, ওই যে ভেদভাগের সেই 80-70 ইত্যাদি সব পড়ছে, রাইবোজোম পড়ছে। তারপর আমরা প্লাস্টিড পড়েছি, প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট সব পড়ে ক্লোরোপ্লাস্টটাকে ডিটেইলস পড়ছি। মাইটোকন্ড্রিয়ার গঠন পড়েছি, মনে করার চেষ্টা করো। তারপর হচ্ছে গলজি পড়ছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ছি, সেন্ট্রিওল পড়ছি, লাইসোজোম পড়ছি, গ্লাইওক্সিজোম পড়ছি, পারঅক্সিজোম পড়ছি। তারপরে নিউক্লিয়াস পড়েছি, তারপরে নিউক্লিয়াস পড়েছি, নিউক্লিয়াসের গঠন সব পড়েছি। ওই যে নিউক্লিয়ার মেমব্রেনের ছিদ্রগুলোর ভেতরে ট্রান্সপোর্টার প্রোটিন থাকে, নিউক্লিয়ার বাস থাকে, সব সুন্দর করে পড়ছি কিন্তু আমি, বিশ্বাস করো। তারপরে ক্রোমোজোমের গঠন পড়ছি, তারপরে তার ভিতরে ডিএনএ সেটার গঠন পড়েছি, ডিএনএ থেকে কিভাবে আরএনএ ট্রান্সক্রিপশন সেটা পড়েছি, ডিএনএ থেকে কিভাবে ডিএনএ তৈরি হয়, রেপ্লিকেশন সেটা পড়েছি, তারপরে কিভাবে ট্রান্সলেশন হয়, অর্থাৎ মেসেঞ্জার আরএনএটা কিভাবে রিড করে প্রোটিন তৈরি হয় সেটা পড়েছি। মাঝখানে একটু বলতে ভুলে গেছি, আমরা ট্রান্সফার আরএনএ এর গঠন করেছি, ওই যে ক্লোভার লিফ মডেল। তারপর আমরা মেসেঞ্জার আরএনএ এর গঠন পড়েছি, অঞ্চল আছে একটা মেসেঞ্জার আরএনএ এর মধ্যে। তারপরে সবশেষে জিন পড়েছি, জেনেটিক পড়েছি, জিন অপারেটিং সিস্টেম পড়েছি। সত্যি কিনা বলো? এই যা বললাম তা সব পড়েছি কিনা, আমরা পড়েছি কিনা? জি স্যার। যদি কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো ক্লাস করে থাকো, সব আইটেম তার কাছে নোট আছে, তুমি ভালো করে নোটগুলো পড়ার চেষ্টা করবা। আর কি বলা যায়, আমরা এখন শুরু করতে যাচ্ছি প্রাণী বিজ্ঞানের 2য় অধ্যায়, সেটার জন্য খাতা বের করো। আজকের তারিখ দাও। প্রাণী বিজ্ঞান ব্যাচ শুরু হইলে একটু জানেন। হ্যাঁ, নতুন ব্যাচ শুরু হবে অক্টোবরে। আমি একটা ব্যাচ খোলার চিন্তা করতেছি শনি, সোম, বুধ এই শিডিউলে। এখন তোমরা যেমন রবি, মঙ্গল, বৃহস্পতি শিডিউলে পড়ো, শনিবারটা তোমাদের এক্সট্রা দিয়েছি, 4 দিন দিয়েছি সপ্তাহে, তাই শনিবারটা দিয়েছি। কিন্তু আরেকটা ব্যাচ আমি খুলবো, সেটাও 4 দিন দেওয়ার চেষ্টা করব। শনি, সোম, বুধ হবে তাদের বেসিক ডেট, তোমাদের শনিবারটা এক্সট্রা, রবি, মঙ্গল, বৃহস্পতি হচ্ছে তোমাদের মেইন ডেট। আর ওই ব্যাচটা খুলবো, তাদের মেইন ডেট হবে শনি, সোম, বুধ, তার সাথে অন্য একটা এক্সট্রা ডেট দিব। তাদেরও আমি যতদিন অনলাইনে আমি পড়াই, আমি চেষ্টা করবো কিন্তু 4 দিন পড়াতে, কারণ অনলাইনে তো একটু গ্যাপ থেকে যায়, সেই জন্যই আমি সপ্তাহে 4 দিন দিব। এটা ইনশাল্লাহ আমি দিব। তো আগামী অক্টোবর 1 তারিখ থেকে আমি একটা নতুন ব্যাচ খুলতে চেষ্টা করব। তোমরাও চেষ্টা করো, তোমাদের ফ্রেন্ডসদেরকে জানানোর চেষ্টা করো, যাতে করে আমি ওই ব্যাচটা খুলতে পারি। হ্যাঁ, তাহলে তোমরা
এখানে যারা আছো পরে ঢুকছো তারাও হয় ওখানে ব্যাকআপ ক্লাস করবা, এখানে থাকবা, ওখানে ব্যাকআপ করবা, এটাও পারবা। আবার যদি মনে করো ওই ব্যাচে চলে যাবা, ফাইনালি অ্যাডজাস্ট করলে ভালো হয়, সেটাও যেতে পারবা, সেই ইচ্ছা আমার আছে। আচ্ছা, আমরা এখন শুরু করব প্রাণীবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়। প্রাণীবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়টা যদি তুমি একটু বইটা খুলে দেখো, এখানে যে চ্যাপ্টারটা আছে সেখানে 3টা আবার ভাগ আছে। প্রথম ভাগটা হচ্ছে হাইড্রা নামক প্রাণীটার জন্য, দ্বিতীয় ভাগ হচ্ছে ঘাসফড়িং প্রাণীটার জন্য, আর তৃতীয় হচ্ছে রুই মাছের জন্য। 3টা প্রাণী, 3 ফাইলাম থেকে 3টা পর্ব। যেমন তোমার হাইড্রা, এই হাইড্রা কিন্তু হচ্ছে তোমার নিডারিয়া পর্বের প্রাণী। হাইড্রা, জেলিফিশ এরা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। তারপরে হচ্ছে তোমার ঘাসফড়িং আমরা পড়বো আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তারপরে আমরা পড়বো রুই মাছ বা লেবিওরোহিটা, সেটা হচ্ছে তোমার কর্ডাটা পর্বের প্রাণী। তো সর্বপ্রথম আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী বা হাইড্রা। এখন এই হাইড্রা নামক প্রাণীটা আমি ছবি তোমাদেরকে যেমন দেখাচ্ছি এখানে, এই প্রাণীটা সম্পর্কে খুব মজার মজার তথ্য আমি তোমাদের প্রথমে দেওয়ার চেষ্টা করি। সবার প্রথম তথ্য হচ্ছে এই প্রাণীটা হবে জলজ, পানিতে বাস করবে, বুঝতে পারছো? এবং মিঠা পানিতেও আছে, লোনা পানিতেও আছে। তারপরে আসো, আস্তে আস্তে আমি অনেক তথ্যের কথা বলবো। প্রাণী খুব বেশি বড় না, 2 থেকে 3 মিলিমিটার, বুঝতে পেরেছ? 2 থেকে 3 মিলিমিটার কিন্তু খুব বেশি না। অনেক সময় 10 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়, বা আরেকটু বেশি হতে পারে। অনেক সময় 2 থেকে 3 সেন্টিমিটারও পর্যন্ত হয়, 2 থেকে 3 সেন্টিমিটার। সাধারণত 2 থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়, আর চ্যাপটা হয় 1 মিলিমিটারের মতো। 1 মিলিমিটার কিন্তু খুব কম, দৈর্ঘ্যটা হবে 2 থেকে 3 সেন্টিমিটার, মিলিমিটার না সেন্টিমিটার। আর চওড়াটা হবে বা ব্যাস হয় তোমার 1 মিলিমিটারের মতো। 1 মিলিমিটার কিন্তু খুবই কম, 1 সেন্টিমিটারের 10 ভাগ। চোখে দেখা যাবে, হ্যাঁ চোখে দেখা যাবে, খালি চোখে দেখা যাবে, চোখে দেখা যাবে। তবে সিম্পল মাইক্রোস্কোপ বা লেন্স দিয়ে নিচে দেখতে ভালো লাগবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই প্রাণীটা দেখতে গোল, সিলিন্ড্রিক্যাল। হ্যাঁ, এরকম আমি আরেকটা ছবি আনি তোমাদের সামনে, অসংখ্য ছবি তোমরা দেখতে পাবা, এরকম গোল বেলনের মতো, সিলিন্ড্রিক্যাল। এই জন্য এদেরকে বলা হয় অরীয় প্রতিসম। অরীয় প্রতিসম, যে প্রাণীর দেহটা সিলিন্ড্রিক্যাল, গোল বেলনের মতো, তাকে বলে অরীয় প্রতিসম। এই প্রাণীটাও কিন্তু অরীয় প্রতিসম। আরেকটা ক্যারেক্টার দেখো, এই প্রাণীটা এরকমের কতগুলো নরম অর্গান আছে। এই নরম অর্গান গুলোকে বলা হয় টেন্টাকল। টেন্টাকল বা কোর্সিকা, ইংরেজিতে বলে টেন্টাকল, TENTACLE। এই যা লিখতেছি সবই তোমরা ভিডিওতে দেখতে পাবা, পরে আমি গ্রুপে দিয়ে দিব। তো এই প্রাণীদের এই মুখের চারপাশে এরকমের কতগুলো টেন্টাকল আছে। এই টেন্টাকল দ্বারা নাড়তে চালাতে পারে, এবং এই টেন্টাকলের সাহায্যে তারা সাঁতার কাটতে পারে, এই টেন্টাকলের সাহায্যে তারা খাবার করতে পারে, হ্যাঁ, এই টেন্টাকলের সাহায্যে তারা আত্মরক্ষাও করতে পারে। এই যে টেন্টাকল গুলো ওদের আছে, এইগুলো বলা হয় টেন্টাকল। এটাও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে এদের মুখের চারপাশে টেন্টাকল বা কোর্সিকা নামে কতগুলো উপাঙ্গ আছে, নরম অঙ্গ আর কি, এগুলোকে বলা হয় টেন্টাকল। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবার আরো কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমি বলবো আস্তে আস্তে। এই দেখো, এই প্রাণীটার মুখের চারপাশটা কেমন উঁচু, দেখছো, খেয়াল করেছো? মুখের চারপাশটা উঁচু। হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এদের মুখের চারপাশটা উঁচু, এবং এই উঁচু স্থানকে বলা হয় হাইপোস্ট্রোম। হাইপোস্ট্রোম, HIPOSTOME, হাইপোস্ট্রোম। মুখের চারপাশটা উঁচু থাকে, এবং উঁচু জায়গাটাকে বলা হয় হাইপোস্ট্রোম। হ্যাঁ, আর এদের দেহের নিম্নভাগকে বলা হয় পদতল বা পেডাল ডিস্ক, আর সামনের দিকটাকে বলা হয় মুখ। এখানে একটা মুখ আছে, কিন্তু মুখ থাকলে কি হবে জানো? এদের কোনো হেড বা ব্রেইন নাই। এদের কোনো নির্দিষ্ট কোনো হেড বা মস্ত ব্রেইন, হেড একটা এমন হয় না যে খোলস দ্বারা আবৃত, তার ভিতরে একটা ব্রেইন থাকবে, এই জিনিসটা এদের নাই। এদের কোনো ব্রেইন জিনিসটা নাই, মস্তিষ্ক নাই। অনেক মজার মজার ক্যারেক্টার বলবো, আস্তে আস্তে বলবো, তারপর প্রত্যেকটা ক্যারেক্টার আবার ডিটেলসও আমরা দেখবো। এবার আসো, এই প্রাণীটাকে আমরা একটু লম্বা ভাবে কেটে দেখি। প্রাণীটাকে আমরা একটু লম্বা ভাবে কেটে দেখি। এখানে একটা ছবি আমি তোমাদের সামনে এনেছি, হাইড্রাকে লম্বচ্ছেদ করার ছবি। এইগুলোই কিন্তু ওই টেন্টাকল বা কোর্সিকা, একটু বড় জুম করে তোলা ছবি। আচ্ছা, এখন খেয়াল করো, এই প্রাণীদের এই কোষ, দেহের যে কোষগুলো, খেয়াল করো, আমি একটু জুম করার চেষ্টা করি, খুব বেশি জুম করা যাবে না। এই যে দেখো,
এদের দেহের কোষগুলো দুইটা লেয়ারে বিভক্ত। এই যে একটা লেয়ার হচ্ছে বাইরের দিকে, আর একটা লেয়ার হচ্ছে ভিতরের দিকে, মাঝখানে একটা কালো দাগ টানা আছে, দেখা যায়? দেখা যায় নিশ্চয়ই, নাকি? হ্যাঁ, আসলেই তাই। এদের কোষগুলো এরকম দুইটা লেয়ারে বিভক্ত থাকে। বাইরের লেয়ারটাকে বলা হয় একটোডার্ম, আর ভেতরের লেয়ারটাকে বলা হয় এন্ডোডার্ম। আর মাঝখানে যে একটা কালো পাতলা স্তর আছে ওটাকে বলা হয় মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া আসলে কিন্তু কোষের স্তর হচ্ছে দুইটা। মেসোগ্লিয়া একটা অকোষীয় স্তর। এই যে দুইটা স্তরে কোষগুলো বিভক্ত থাকে, এই জন্য এদেরকে বলা হয় দ্বিস্তরী প্রাণী। দ্বিস্তরী, ইংরেজিতে বলে ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক শব্দ শুনেছো কিনা? DIPLO, ডিপ্লো, তারপরে ব্লাস্টিক, BLASTIC, ডিপ্লোব্লাস্টিক। কিন্তু মনে রেখো, আমরা কিন্তু ডিপ্লোব্লাস্টিক না, আমরা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। যত প্রাণী আছে তাদেরকে দুইটা গ্রুপে ভাগ করা যায়। একটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক যারা দ্বিস্তরী, আর একটা গ্রুপ হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক যারা ত্রিস্তরী। তোমার এই যে হাইড্রা মানে নিডারিয়া পর্বের যেসব প্রাণী, হাইড্রা, জেলিফিশ, এরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। আর পরিফেরা একটা পর্ব আছে, স্পঞ্জ, সাইকন, এরকম প্রাণী যারা, তাদের কিন্তু কোষগুলো দ্বিস্তরী। হ্যাঁ, দ্বিস্তরী। স্যার স্তর দুটো আরেকবার একটু দেখান। হ্যাঁ, তাদের বাইরের স্তরের নাম পিনাকোডার্ম, ভেতরের স্তরের নাম কোয়ানোডার্ম। এই পরিফেরা আর নিডারি এই দুইটা পর্বের প্রাণী হচ্ছে তোমার দ্বিস্তরী। এরা ছাড়া বাকি যে প্রাণীগুলো আছে তারা হচ্ছে তোমার ত্রিস্তরী। বহুকোষী প্রাণীর কথা বলছি, এককোষী প্রাণী বললে কিন্তু আবার হবে না। আচ্ছা, তাহলে বাকিরা ত্রিস্তরী। যেমন প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে বাকি যারা আছে, প্লাটিহেলমিনথেস, তারপর নেমাটোডা, মোলাস্কা, হ্যাঁ, এলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা, সব ত্রিস্তরী বা ট্রিপ্লোব্লাস্টিক, বাট এরা হচ্ছে দ্বিস্তরী। আসলে বোঝা গেল। এবার আসো, শোনো মজার একটা ক্যারেক্টার। এই প্রাণীদের দেহের মাঝখানে একটা বড় এরকম গহ্বর থাকে, একটা গর্তের মতো, একটা বস্তার মতো, যার একটা দিক বন্ধ, উপর দিকটা খোলা। এই বড় গহ্বরটাকে বলা হয় সিলেন্টেরন। দেহ গহ্বর নাম হচ্ছে সিলেন্টেরন। এই কারণে এক সময় এই প্রাণীদেরকে সিলেন্টেরেটা পর্বের অন্তর্ভুক্ত করা হতো। অর্থাৎ এখন যে পর্বের নাম হচ্ছে নিডারিয়া, তোমরা জানো নিশ্চয়ই হাইড্রা কিন্তু নিডারিয়া পর্বের প্রাণী। নিডারিয়া বানানটা কিন্তু এরকম, CNIDARIA, নিডারিয়া। হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী, হাইড্রা, জেলিফিশেরা। কিন্তু আগে কিন্তু এদের নাম ছিল সিলেন্টেরেটা, COELEN। সিলেন বানানটা কিন্তু এরকম, COELEN, তারপরে TERATA, সিলেন্টেরেটা। সিলেন্টেরেটা এর নাম আগে ছিল সিলেন্টেরেটা। এই সিলেন্টেরনের উপর ভিত্তি করেই কিন্তু আগে সিলেন্টেরেটা নাম দেওয়া হয়েছিল। কিন্তু পরে দেখা গেছে হাইড্রা ছাড়া কিছু প্রাণী আছে আবার এই নিডারিয়া পর্বের, তাদের কিন্তু সিলেন্টেরন নাই। তখন বিজ্ঞানীরা সিলেন্টেরেটা নামকরণ থেকে সরে এসে নাম দিলেন নিডারিয়া। এখন কিন্তু এই পর্বের প্রাণীদের নাম হচ্ছে নিডারিয়া, এই পর্বের নাম হচ্ছে নিডারিয়া। কেন নিডারিয়া নাম দেওয়া হলো সেটা বলছি। দেখা গেছে এই পর্বের প্রাণীদের দেহের বহিঃত্বকে, ওই যে দেখতে পাচ্ছ এক ধরনের কাটা কাটা দাগ, এক ধরনের কাঁটাযুক্ত কোষ আছে। এই কোষগুলোর সাথে তারা আত্মরক্ষা করতে পারে, বিষাক্ত কোষ। এই বিশেষ কাঁটাযুক্ত কোষগুলোর নাম হচ্ছে নিডোসাইট। এই বিশেষ কাঁটাযুক্ত কোষগুলোর নাম, এত জোরে শব্দ করলে কি পড়ানো যায়? এই বিশেষ কাঁটাযুক্ত কোষগুলোর নাম নিডোসাইট। সি থাকবে, উচ্চারণ হবে না, NIDOCYTE, নিডোসাইট। এই নিডোসাইট নামক বিশেষ কাঁটাযুক্ত দংশ কোষ, স্টিং সেল এদের থাকবেই, সেই জন্য এদের নাম দেওয়া হয়েছে এখন নিডারিয়া। মনে থাকবে তো? এই বিশেষ দংশ কোষটার একটা হালকা ছবি দেখাই, পরে কিন্তু আমরা ডিটেলস পড়বো। আবার পরে কিন্তু এই দংশ কোষটা নিয়ে বা প্রত্যেকটা কোষ নিয়ে আমাদের অবশ্যই ডিটেলস পড়া আছে। দেখবা একটু দংশ কোষটা কেমন। এই যে দেখো, এই কোষ, এই কোষটার নাম হচ্ছে নিডোসাইট, অনেক সময় নিডোব্লাস্ট বলে। এই কোষের মধ্যে এরকম একটা সূচের মতো থাকে লম্বা, এটা একদম হুল ফুটিয়ে দেয়। এবং এই কোষের মধ্যে একটা বিষাক্ত থলি থাকে, নাম নেমাটোসিস্ট। এই থলির ভিতরে বিষ থাকে, এই বিষটা ও সিরিঞ্জের মতো পাম্প করে ঢুকিয়ে দেয়। তখন জ্বালা যন্ত্রণা হয়, ছোটখাটো প্রাণী হলে অবশ হয়ে যায়। এই যে জেলিফিশ কিন্তু খুব মারাত্মক। তো বিশেষ দংশক কোষ কিন্তু এদের থাকে। তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, মনে রাখতে হবে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলবো। হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ তো? জি স্যার। হ্যাঁ,
শোনো, এই যে প্রাণী, এই যে হাইড্রা, এদের নাম হাইড্রা কেন হয়েছে জানো? গ্রিকদের উপকথায়, মানে মিথ থাকে না, রাক্ষস কক্ষসের গল্প, আমাদের দেশের মিথ, আমাদের দেশে কিন্তু অনেক মিথ আছে। বড় একটা দিঘি সম্পর্কে সবসময় শুনবা যে এখানে আগে কি সোনার থালা বাহন এই ঘাটের উপরে ভেসে উঠতো, তারপর সেটা দিয়ে ওই এলাকায় মানুষকে শ্রাদ্ধ বা নেমন্তন্ন খাওয়াতো, তারপর শেষে একবার কেউ একজন চুরি করে একটা বাসন রেখে দিয়েছে, তারপর থেকে আর সেই বাসন আর পাওয়া যায় না। এইসব গল্প তোমরা শোনো নাই? বড় বড় সব দিঘি সম্পর্কে এরকম গল্প আছে। হ্যাঁ, আছে কিন্তু মিথ। আমাদের বাড়িতে একটা দিঘি আছে, এরকমের ছিল এখানে। সব বাংলার সব দিঘি সম্পর্কে এই কথা আছে। এগুলো বলে মিথ। মিথ পুরাণ বা উপকথা বা কি বলা যায়, লোককথা, আমাদের মুখে মুখে শোনা যায়। তো এই হাইড্রা কিন্তু হচ্ছে গ্রিক একটা দৈত্যের নাম। সেই দৈত্য সম্পর্কে বলা হয় এরকম যে ওই দৈত্যটাকে যদি মাথা কেটে ফেলে তাহলে সে মরে না। একটা মাথা কেটে কাটলে আরেকটা মাথা গজাবে, একটা কাটলে 7টা গজাবে, এরকম আর কি। মানে মাথা কেটে তাকে আর মারতে পারবে না, লবণের মতো। তো এই হাইড্রাও কিন্তু ওরকম। একটা হাইড্রাকে তুমি 5 টুকরা করো, 10 টুকরা করো, মরবে না। প্রত্যেক টুকরা আলাদা আলাদা করে রিপেয়ার করে নিয়ে একটা আলাদা হাইড্রা হয়ে যেতে পারবে। এই একটা বিশেষ ক্ষমতা এদের আছে। এই জন্যই ওই গ্রিক ওই দৈত্য নামের সাথে এদের নাম রাখা হয়েছে। এদেরকে যত খণ্ডেই পরিণত করো না কেন, এরা মরবে না। বুঝতে পেরেছ? এদের এই বিশেষ ক্ষমতাটাকে বলা হয় রিজেনারেশন, পুনরুৎপত্তি। এই পুনরুৎপত্তি ক্ষমতার মাধ্যমে ওরা নিজের দেহটাকে রিপেয়ার করে, কেটে ছিঁড়ে ফেললে রিপেয়ার করে ও আবার আগের মতো একটা আস্তে আস্তে একটা নতুন হাইড্রা হয়ে যাবে। এটাও একটা বিরাট গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তাই না বলো? এটা কিন্তু ওই যে নিয়ারিয়া পড়ার আগে যে আমরা পরিফেরা পেয়েছি স্পঞ্জ, ওদেরও এই ক্ষমতা আছে। এই পরিফেরা নিরিয়া 2 পর্বের প্রাণীর এই বিশেষ ক্ষমতা, কেটে ফেলেও মরবে না। এই জন্য অনেক সময় বলা হয় এদের। হ্যাঁ বলো। মানুষের পক্ষে প্রাণী হত্যা করা সম্ভব না? মানুষের ক্ষেত্রে এই প্রাণীকে হত্যা সম্ভব না? না, হত্যা তুমি করলে, হত্যা করতে বুঝে কি, মানে তুমি গলা কেটে ফেলবা বা টুকরা করে ফেলবা না, মরবে না, মরবে না। এটা তো টুকরা করে পুরাই ফেলবা, মারা যায় স্যার। পুড়িয়ে মারবা কেন? তুমি এত নিষ্ঠুর হওয়ার দরকার কি? আর ও তো এমনিতেই মারা যায় না, এটা তো পসিবল না। না, মারা তো যাবেই। এখানে কিন্তু একটা তোমার জ্ঞান মানে একটা গ্যাপ আছে। গ্যাপ হচ্ছে এর যে মৃত্যু নাই তা না, একটা নর্মাল লাইফ আছে। ধরো একটা হাইড্রা 2 বছর 3 বছর 5 বছর বাঁচবে, তারপরে সে মারা যাবে। কিন্তু তুমি কেটে ফেললেই মরে যাবে এরকমটা হবে না। এ অমর না, প্রাণী হিসেবে ও কিন্তু অমর না। কিন্তু তোমার কেটে ছিঁড়ে ফেললেই যে কাটা টুকরা গুলো নষ্ট হয়ে যাবে তা হবে। জিনিসটা বুঝতে পেরেছো বিষয়টা? আচ্ছা, আরো আসে, আরো মজার মজার ক্যারেক্টার আছে। হ্যাঁ হ্যাঁ, মানে পুনরুৎপাদনে সক্ষম। হ্যাঁ, পুনরুৎপাদন সক্ষম। আর একটা মজার ক্যারেক্টার বলি, সেটা হচ্ছে এরা হচ্ছে উভলিঙ্গিক প্রাণী। উভলিঙ্গিক, বুঝতে পারছো? মানে একই হাইড্রা থেকে শুক্রাণু হয়, ডিম্বাণু হয়। এই যে দেখো, যখন ওরা বয়স্ক হয় তখন দেহের উপরে যেরকম স্ফীত হয়ে শুক্রাশয় তৈরি হয়, আর দেহের নিচের দিকে স্ফীত হয়ে ডিম্বাশয় তৈরি হয়। শুক্রাশয়ের মধ্যে হয় শুক্রাণু আর ডিম্বাশয়ের মধ্যে হয় ডিম্বাণু। তাহলে এরা উভলিঙ্গিক। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এরা উভলিঙ্গিক। তবে কিছু হাইড্রা কিন্তু আবার একলিঙ্গিকও আছে। অধিকাংশই হচ্ছে উভলিঙ্গিক। একলিঙ্গিক হাইড্রাও আছে। হাইড্রা কিন্তু অনেক জাত আছে। হ্যাঁ, হাইড্রার আবার অনেক স্পিসিস আছে। হাইড্রা ভাইরিডিস, হ্যাঁ, হাইড্রা ভালগারিস, হাইড্রা ফুসকা। তুমি দেখবা তোমাদের বইয়ে বেশ কিছু হাইড্রার, এই তোমাদের নোটের মধ্যে আমি দিচ্ছি, দেখবা অনেকগুলো হাইড্রার বৈজ্ঞানিক নাম লিখছি। এর মধ্যে আবার একটা গুরুত্বপূর্ণ তথ্য নোটে পাবা যে বাংলাদেশে কতগুলো হাইড্রার প্রজাতি পাওয়া যায়, পৃথিবীতে কতগুলো হাইড্রার প্রজাতি আছে, এগুলো জানতে হয়। টোটকা প্রশ্ন, এগুলো এমসিকিউ তে দেয়। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলি, এর খায় কি। ও, আরেকটা কথা বলা হয়নি। এই যে দেখো, যেটাকে মাউথ বলছে ওরা, মুখের চারপাশটা তো উঁচু, কিন্তু এটাকে তুমি মাউথও বলতে পারো, আবার অ্যানাসও বলতে পারো, মুখও বলতে পারো, পায়ু ছিদ্র বলতে পারো। কারণ এই একই ছিদ্র দিয়ে তারা খাদ্য গ্রহণ করে, আবার অপাচ্য বর্জ্য অপসারণ করে। বুঝতে পারছো ক্যারেক্টার? একই ছিদ্র দিয়ে তারা খাদ্য গ্রহণ করে, আবার খাদ্য হজমের শেষে খাদ্যের অপাচ্য অংশ ওই ছিদ্র দিয়েই বাইরে বের করে দেয়। একই ছিদ্র মুখ এবং বায়ু উভয় কাজ করে। আচ্ছা, আরেকটা ক্যারেক্টার এবার বলবো। এরা খায় কি? তোমার আমার মতো ভাত মাছ মাংস পোলাও খায় না। এরা খায় পানির মধ্যে যে ছোট ছোট পোকা থাকে, যেগুলোকে জুও প্লাঙ্কটন বলে। পানির মধ্যে খুব ছোট ছোট পোকামাকড় আছে, সেইগুলো ওরা খায়। এই জন্য কিন্তু হাইড্রাকে বলা হয় মাংসাশী প্রাণী। কথা বুঝতে পেরেছো? ছোট ছোট পোকামাকড় খায়, আমাদের মতো ইয়ে না, সরভুক না। আমরা তো শাকসবজি মাছ মাংস সবই খাই, কিন্তু ওরা হচ্ছে ছোট ছোট পোকামাকড় খায়। প্রাণী হচ্ছে ওদের খাদ্য, ছোট প্রাণী। এই জন্য এরা হচ্ছে মাংসাশী। এখন শোনো, খায় যে খাবার,
সেটা তো ধরো ওর পেটের মধ্যে আসে, এই হচ্ছে ওর পেট। এখন আমরা কি করি, খাবারটা যখন আমাদের পেটের মধ্যে ঢোকে, মনে করি এটা আমাদের পেট, তখন আমরা কি করি, আমাদের পেটের পাকস্থলীর চারপাশে যে কোষ আছে সেখান থেকে আমরা এনজাইম উৎপাদন করি, সেই এনজাইমটা ঢেলে দিই আমরা পাকস্থলীর ভিতরে বা ক্ষুদ্রান্ত্রের মধ্যে, তারপর খাবারটা সেই পাকস্থলীর মধ্যে বা থলির মধ্যে বসে হজম হয়। এটা না আমাদের ক্ষেত্রে, ওদেরও এটা হয়। তারাও কি করে, এই যে অন্তত্বক, এই অন্তত্বকের কোষ থেকে এনজাইম উৎপাদন করে, তারপরে খাবারটাকে এই সিলিন্ডারের মধ্যে রেখে হজম করে। এই ধরনের খাদ্য পরিপাককে বলা হয় বহিঃকোষীয় পরিপাক বা আন্তঃকোষীয় পরিপাক। আন্তঃকোষীয় কেন? চারপাশে কোষ দ্বারা ঘেরা, চারপাশে কোষ দ্বারা ঘেরা, তার মধ্যে খাবারটা থাকবে, একটা পাইপের মধ্যে বা একটা নলের খাবার থাকবে, তার চারপাশে এই পাইপের ওয়ালটাই হচ্ছে কোষ, কোষের ওয়াল, ওখানেই কোষ দিয়ে এনজাইম তৈরি হবে, সেই এনজাইম দিয়ে খাবার পাইপের মধ্যে বসে ডাইজেস্ট হবে। এটাকে বলে বহিঃকোষীয় বলে, আবার আন্তঃকোষীয় পরিপাকও বলে। কিন্তু হাইড্রার আবার স্পেশাল আরেকটা কথা আছে। এই দেখো হাইড্রার অন্তত্বকের একটা কোষের ছবি দেখাই আমি। হাইড্রার অন্তত্বক আমরা আবার পরে ডিটেলস পড়বো, এখানে শুধু একটা গ্লান্স ধারণা দেওয়া হচ্ছে। এই সবগুলো ব্যাপার নিয়ে কিন্তু আমাদের পরে আবার ডিটেলস পড়তে হবে। এই যে দেখো হাইড্রার ত্বক, এইটা হচ্ছে বহিঃত্বক আর এটা হচ্ছে অন্তত্বক। এখানে দেখো এই অন্তত্বক, এখানে এমন কিছু কোষ আছে, এই কোষগুলো দিয়ে এনজাইম উৎপন্ন হয়, খাবারটা গিয়ে এই বাইরের সিলিন্ডারন আছে, সিলিন্ডারনের মধ্যে খাবারটাকে হজম করে। আবার এমন কিছু কোষ আছে যারা খাবারটাকে কোষের মধ্যে ঢুকিয়ে নেয়, খাবারটা কোষের কাছে আসলে ওই কোষটা আস্তে আস্তে অ্যামিবার মতো চারপাশ দিয়ে ঘিরে ধরে খাবারটাকে, তারপর ওই কোষের মধ্যে খাবারটাকে পুরো ঢুকায় ফেলে, তারপর ওই খাবারটা কোষের মধ্যে বসে ডাইজেস্ট হয়। এরকমও পদ্ধতি হাইড্রার আছে। এইটাকে বলা হয় অন্তঃকোষীয় পরিপাক। আগেরটা বলেছি আন্তঃকোষীয়, আন্তঃকোষীয় ইংরেজি হচ্ছে ইন্টারসেলুলার, কিন্তু খাবারটাকে কোষের মধ্যে ঢুকিয়ে পরিপাক করা, এটাকে বলে অন্তঃকোষীয় বা ইন্ট্রাসেলুলার ডাইজেশন। ইন্ট্রাসেলুলার, বুঝতে পেরেছো কিনা কথাটা? ইন্ট্রাসেলুলার ডাইজেশন অর্থাৎ এরা দুই ওয়েতে খাবার ডাইজেস্ট করতে পারে। খাবার ওই ফাঁকা জায়গাটার মধ্যে রাখবে, সেখানে বসে ডাইজেস্ট করবে, এটা হবে বহিঃকোষীয় বা আন্তঃকোষীয় পরিপাক। কিন্তু খাবার কোষের মধ্যে ঢুকায় ফেলবে, সেখানে নিয়ে পায় ডাইজেস্ট করবে, এটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। দুইটা শব্দ, একটা হচ্ছে আন্তঃকোষীয় আর একটা হচ্ছে অন্তঃকোষীয়। আন্তঃকোষীয় ইংরেজি হচ্ছে ইন্টারসেলুলার, ইন্টারসেলুলার, আর অন্তঃকোষীয় ইংরেজি হচ্ছে ইন্ট্রাসেলুলার। একটা হচ্ছে ইন্টার আর একটা হচ্ছে ইন্ট্রা। এই দুই ওয়েতেই তারা খাদ্য পরিপাক করতে পারে। বুঝছো না বোঝো নাই? বুঝছি স্যার। জি স্যার বুঝছি। বুঝতে পেরেছো? ঠিক আছে। আর একটা ক্যারেক্টার বলার চেষ্টা করি, সেটা হচ্ছে এদের একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখা যায়। তোমরা কি কেউ কখনো সেন্ট মার্টিনে গেছো? এখানে ক্লাসে আছো এমন কেউ সেন্ট মার্টিনে গেছো কখনো? না গেলেও হয়তো পরে যাবো ইনশাআল্লাহ। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা ওটা। সেন্ট মার্টিনে যদি তোমরা কখনো যাও, দেখবা ওখানে বিশাল বিশাল পাথর আছে, পুরো দ্বীপটাই ওই অসংখ্য পাথর দিয়ে। এবং তোমরা জেনে আশ্চর্য হবা, ওই পাথরগুলো আসলে হাইড্রার দেহ দিয়ে তৈরি হয়েছে। ওই পাথরগুলোকে বলে কোরাল। আসলে হাইড্রা কি করে, হাইড্রা যখন ছোটবেলায় থাকে তখন সে সাঁতার কাটে পানিতে, আলাদা আলাদা একা একা সাঁতার কাটে। এই দশাটাকে বলা হয় মেডুসা দশা, মেডুসা দশা। তারপরে যখন ওদের বয়স হয় তখন আস্তে আস্তে ওরা সাঁতার কাটতে চায় না আর। তখন ওরা করে কি জানো, একটার সাথে আরেকটার সাথে আরেকটা হাজার হাজার হাইড্রা এসে দল বেঁধে স্থির হয়ে যায়, স্থির হয়ে যায়। এবং ওখানে বসেই তারা স্থির থাকা অবস্থায় কিছু খাদ্য গ্রহণ করে, যতদিন পারে ওইভাবে বাঁচে। তারপরে আস্তে আস্তে একটু একটু ক্যালসিয়াম বেরো দেহ থেকে, আর সমুদ্রের পানিতে সিলিকন থাকে, সিলিকা থাকে, ক্যালসিয়াম আর সিলিকা মিশে ক্যালসিয়াম সিলিকেট তৈরি হয়, এটা খুব শক্ত। তারপরে ওই হাইড্রা গুলো ক্যালসিয়াম সিলিকেটের মধ্যে এমন আটকা পড়ে যায় আর ওখান থেকে ছুটে বের হতে পারে না, মরে একদম ওখানে ফসিল হয়ে ভস্মীয় হয়ে যায়, বলা যায় পাথরে পরিণত হয়ে যায়। এবং তখন এই পুরো সেন্ট মার্টিনটা কিন্তু কোরাল আইল্যান্ড নামে পরিচিত। কোরাল মানে হচ্ছে প্রবাল। ওই হাইড্রা যখন অসংখ্য দল বেঁধে শক্ত হয়ে যায় তখন ওটাকে বলা হয় কোরাল। প্রথম কিন্তু কোরাল জীবিত থাকে, সাদা যে কোরাল অথবা রঙিন কোরাল গুলো জীবিত। পরে যখন এই কোরাল গুলো মানে কোরালের হাইড্রা গুলো মারা যায় তখনই সেটা কালো হয়ে যায়, পাথরের মতো শক্ত হয়ে যায়। তো এই যে কথাটা আমি বলতে চেয়েছি যে হাইড্রাতের জীবনে দুই দশা আছে। জীবনের প্রথম দশা সে সাঁতার কাটে, বলে মেডুসা দশা।
তার যখন স্থির হয়ে যায় তখন সে পলিপ দশা বলে। তার জীবনে দুইটা দশা, একটা হচ্ছে মেডুসা MEDUA মেডুসা দশা, আর একটা হচ্ছে পলিপ দশা POLYP পলিপ দশা। যখন সে স্থির হয়ে যায় দল বেঁধে তখন এটাকে বলে পলিপ দশা। তাহলে এদের জীবনে দুইটা দশা আছে, মেডুসা দশা আর একটা পলিপ দশা। তাহলে অনেকগুলো ক্যারেক্টার কিন্তু আমরা বলার চেষ্টা করলাম। এই ক্যারেক্টার গুলো সব তোমার নোটে পাবা। আমি একটা পেজ তোমাদের শেয়ার করেছিলাম, এই পেজের মধ্যে এই হাইড্রার ক্যারেক্টার গুলো সব লেখা আছে। নট অনলি হাইড্রা ছাড়াও আরো নিডারিয়া পর্বের যত প্রাণী আছে তাদের সবার জন্যই এই ক্যারেক্টার গুলো প্রযোজ্য। এই যে দেখো, এই পেজটা কিন্তু আমি তোমাদের দিচ্ছি, এবং এই পেজটা তোমরা একবার নোট করেওছো, লিখেওছো। আমি কিন্তু যে নোট দেই এটা কিন্তু তোমরা নিজের হাতে আবার লিখবা। এই আমার নোট পড়ে কিন্তু পরীক্ষা হলে তোমরা যাইতে পারবে না। আমার নোট থাকবে হচ্ছে ভার্চুয়ালি সফট কপি, কিন্তু হার্ড কপি হচ্ছে তোমার খাতা। আমি ছোটখাটো ভুল ত্রুটি নোটের মধ্যে যা বলি সেটা কিন্তু তোমার খাতার মধ্যে থাকতে পারবে না। খাতাটা কিন্তু হবে ভুল মুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন, নিজের হাতে লেখা সুন্দর নোট, আন্ডারলাইন করে কালারফুল করে নোটটা তৈরি করবা। নোটটা আমি আগে এই জন্যই দিয়ে গ্রুপে, যেন নোট দেখে দেখে তোমরা আবার নিজের নোট তুলতে পারো। তো এই যে বৈশিষ্ট্যগুলো অলরেডি একবার তুলছো নিডারিয়া পর্ব পড়ার সময়, আরেকবার একটু কষ্ট করে এখন এই হাইড্রা একটা হিং দিয়েছো, আজকে তারিখ দিয়ে হিং দিয়েছো হাইড্রা, সেখানে একটু কাইন্ডলি এখানে হাইড্রার যতগুলো ক্যারেক্টার আছে, মনে হয় 11টা ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টার গুলো সব একটু আজকে আবার এই নোটটা দেখে দেখে লিখবা, কষ্টের। তাহলে দেখবা আমি যে বৈশিষ্ট্যগুলোর কথা বলছি সেগুলো সব এখানে লেখা আছে। এই যে দিয়ে স্তরি, এই কথাটা এখানে আছে। এই এদের কোনো স্তূপ নাই, এই কথাটা এখানে আছে। এদের সিলেন্ট্রনের কথা এখানে আছে। একই ছিদ্র খাদ্য গ্রহণ আর বর্জ্য অপসারণ করে, এটা আছে। এদের মুখের চারপাশটা উঁচু বা হাইপোস্টোমা, এটা এখানে আছে। এদের নিডোসাইট বা নিডোব্লাস্ট নামক ধ্বংসকোষ, সেটা এখানে আছে। এরা একলিঙ্গিক হয় উভলিঙ্গিক হয়, এই কথাটা এখানে আছে। এদের জীবনে পলিপ দশাও আছে, মেডুসা দশা আছে, সে এখানে আছে। এরা কলামাত্রার প্রাণী, অর্থাৎ এদের দেহে অনেকগুলো কোষ একত্রিত হয়ে টিস্যু তৈরি করে, এটা এখানে আছে। তারপরে হচ্ছে এরা কি বলা যায়, ওই যে মুখের চারপাশে কোর্সিকা আছে, সেই কথা এখানে আছে। এদের জীবন চক্রে প্লানুলা নামক লার্ভা দশা আছে। এটা বলি হচ্ছে কি, ডিম ফুটে যখন প্রাণী বের হয় তখন তাকে লার্ভা বলে, এবং এই লার্ভার চারপাশে এমন কতগুলো সিলিয়া থাকে, সিলিয়া যুক্ত লার্ভাটাকে বলা হয় প্লানুলা লার্ভা। অনেক ধরনের লার্ভা তো আছে, এই এদের লার্ভা দশাটার নাম হচ্ছে প্লানুলা নামক লার্ভা। এদের লার্ভা দশায় চারপাশে অনেকগুলো সিলিয়া থাকে, সরু সরু সুতার মতো, এই জন্য এই লার্ভা দশাটার নাম হচ্ছে প্লানুলা লার্ভা। আচ্ছা, সেটা এদের আছে। এদের খাদ্য বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় দুই পদ্ধতিতে পরিপাক হয়, সেই কথাটা এখানে আছে। এখানে যে 11টা ক্যারেক্টার আছে সবই আমি তোমাদের এতক্ষণ ধরে বলেছি। কাইন্ডলি হাইড্রা হেডিং দিয়ে আজকের তারিখ দিয়ে এই 11টা ক্যারেক্টার আবার সুন্দর করে নিজের হাতে লিখবে। আগামী ক্লাসে আমরা এই প্রত্যেকটা ক্যারেক্টারের আবার ডিটেলস জানার চেষ্টা করব। হ্যাঁ বলো। যখন স্যার চলাফেরা করে তখন তো স্যার মেডুসা মানে মেডুসা দশায় থাকে, আর যখন স্যার স্থির তখন সে দশাটার নাম কি? পলিপ। এই যে লেখা আছে পলিপ দশা, POLYP পলিপ দশা লেখা আছে, বুঝেছো? তাহলে একটু কাইন্ডলি মানে আমার এই দেন নোটটা দেখে দেখে আবার হাইড্রার ক্যারেক্টার গুলো আরেকবার লিখবা। একবার লিখছো, ওটা ওখানে থাকুক, এখানে আরেকবার লিখো। দুইবার লিখলে মুখস্থ হয়ে যাবে। কালকে কিন্তু আমরা হাইড্রার দেহের একদম ভেতরে ঢুকে ওর কি কি কোষ আছে দেহের মধ্যে সেগুলো জানবো। হাইড্রা কিভাবে খাদ্য পরিপাক করে সেটা আমরা জানবো। হাইড্রা কিভাবে চলাফেরা করে সেটা আমরা জানবো। হাইড্রা কিভাবে বংশ বৃদ্ধি করে সেটা আমরা জানবো। হাইড্রার ওই যে দংশক কোষ আছে সেটা কিভাবে গঠিত হয়েছে সেটা আমরা জানবো। সবই সুন্দর করে আস্তে আস্তে আমরা জানবো। যখন যেখানে লাগে আমি গিয়ে ছবি এঁকে দিব, ভিডিও তোমরা দেখবা। আবার যখন লাগবে আমি নেট থেকে কিছু ভিডিও শেয়ার করবো, সেটা তোমরা দেখে নিবা। আর সবশেষে আমি এই পুরো ক্লাসের ভিডিওটা আবার গ্রুপে দিয়ে দিব, সেটাও তোমরা দেখতে পাবা। আশা করি তাহলে কোনো চ্যাপ্টার নিয়ে আর তোমাদের তেমন কোনো অসুবিধা হবে না। আর পেছনের যে চ্যাপ্টারটা ফেলে এসেছো সেই চ্যাপ্টারটা কিন্তু ভালো করে কমপ্লিট করে রাখো। ওই চ্যাপ্টারের শেষে কিন্তু আমি একটা শীট দিয়েছি যেখানে অনেক জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে। সেই প্রশ্নগুলোর সব কিন্তু আমি তোমাদের নোট লিখতে বলেছিলাম। সেই নোটগুলো তোমরা